বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব ইরন রয়েছে। ইরন, হাওয়া অফিস কি বলছে? ইরনের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানাই বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জানাবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, হাওয়া অফিস কি বলছে? ইরনের সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 27 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো বিস্তারিত জানাবে সরাসরি চলে যাব ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, হাওয়া অফিস কি বলছে? দেখো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেটা আগামী 27 তারিখ 27শে মে বঙ্গোপসাগরে সেখানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। 27 তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর। এই নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে, যদিও এখনই এটা থেকে গভীর ঘূর্ণিঝড় হবে এরকম কোনো পূর্বাভাস নেই। তবে ঝড় বৃষ্টি হবে অবশ্যই, এবং আগামী 27-28 তারিখ সেই সময় ঝড় বৃষ্টি থাকছে। পাশাপাশি আরব সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই সেটা শক্তিশালী এবং সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাংলা উত্তরবঙ্গের বিভিন্ন 3 থেকে 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম সেই জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় গতকাল আজ যেরকম বৃষ্টি হয়েছে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28শে মে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিন বাংলায় দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে। ধন্যবাদ ইরন। ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের প্রথমে দেখাবো। দেখুন, একটা সোনার দোকান, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। মাথাভাঙা কোচবিহারের ঘোকসাডাঙ্গার ঘটনা। মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গায় ক্রেতা সেজে ঢোকে এবং তারপরেই চুরি। ছবিটা দেখুন। লক্ষাধিক টাকা সোনা চুরির অভিযোগ। চুরির তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরা ফুটেজ যে ছবি আপনারা দেখছেন, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গার ঘটনা। ক্রেতা সেজে দোকানে ঢুকেই চুরি। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, সিসি ক্যামেরা ফুটেজে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কে ঢুকেছিল দোকানে এবং যার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হচ্ছে তাকে কি এখনো শনাক্ত করা সম্ভব হয়েছে চোরকে? দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা বাজার এলাকায় আজ কিন্তু দিনের বেলা সোনার দোকানে ক্রেতা সেজে 2জন দোকানে আসে এবং তারা কিন্তু লক্ষাধিক টাকার সোনার সামগ্রী নিয়ে পালিয়ে যায়। প্রথমে ব্যবসায়ীর নজরে আসেনি, কারণ তারা অনেক ক্রেতারাই দোকানে আসছেন এবং তারাও কিন্তু বিভিন্ন সোনার সামগ্রী দেখছেন, এবং যখন তিনি পরবর্তীতে বিভিন্ন সামগ্রীগুলো মিলিয়ে দেখছিলেন তখন কিন্তু তার নজরে আসে বেশ কিছু সোনার সামগ্রী উধাও। এরপর তিনি সিসিটিভি ক্যামেরা দেখতে পান এবং সেখানে কিন্তু তিনি বিষয়টি তার নজরে আসে এবং পরবর্তীতে তিনি ঘোকসাডাঙ্গা থানায় খবর দেন। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ আসে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বেশ, সমস্ত ঘোকসাডাঙ্গার পর নদিয়ার দিকে নজর রাখবো, পলাশীপাড়ায়। সেখানেও একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো। দেখুন, এই যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, এখানেও সোনার দোকানে চুরি, শাটার ভাঙার চেষ্টা, এবং সেই ছবি সিসি ক্যামেরা ফুটেজ। এবং এক রাতে পরপর একাধিক দোকানে, 3টি গয়নার দোকানের পাশাপাশি মুদিখানা দোকানেও হানা, গামছায় মুখ ঢেকেই পরপর দোকানে চুরি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই যে রাতের বেলা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যাবে এটাই স্বাভাবিক, এখানে তো নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এরকম এক রাতে যদি 4টি দোকানে চুরি হয়? একদমই তাই তমশ্রী, ঠিক এই নিরাপত্তার যে প্রশ্নটা উঠছে, এই নিরাপত্তার দাবিতেই কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা আজকে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং পথ অবরোধ করেছিলেন, এবং শেষ পর্যন্ত পুলিশ সেখানে যায়, তাদের প্রতিশ্রুতি দেয় যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং এই যে দুষ্কৃতী তাকে গ্রেপ্তার করা হবে, এবং তারপরে কিন্তু এই অবরোধ ওঠে। তবে এই যে ঘটনা, গতকাল রাতে এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিতে একটা স্বস্তি ফিরেছিল, এবং এর ফলে কিন্তু ব্যবসায়ীরা বাড়ি নিশ্চিত ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় রাত 1টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী ওই এলাকায় যায় এবং পরপর 3টি গয়নার দোকান এবং একটা মুদিখানার দোকানে কিন্তু তারা চুরি করে, লুটপাট করে এবং লক্ষ
লক্ষাধিক টাকা জিনিসপত্র তারা নিয়ে চম্পট দেয় এবং ওই এলাকায় লাগানো সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে এবং পরবর্তীকালে সেই ছবি ধরে কিন্তু পুলিশ তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু যারা দুষ্কৃতীরা এসেছে তারা কিন্তু গামছা দিয়ে মুখ ঢাকা ছিল, ফলে তাদের মুখ বোঝা যাচ্ছে না। এখন কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে কারা এই ঘটনায় জড়িত এবং কোন এলাকা থেকে তারা এসেছিল এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তমশ্রী, বেশমির খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ পুরুলিয়া জেলা আদালতে। 2023 সালের লুথুর মাহাতোকে কুপিয়ে খুন আর সেই ঘটনায় দুই ভাইকেই এবার যাবজ্জীবন কারাদণ্ড। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কোন গ্রাউন্ডে এই নির্দেশ? দেখো, একেবারে দোষী সাব্যস্ত হয়েছে এবং তারপরেই যাবজ্জীবন সাজা ঘোষণা দু ভাইয়ের। এবং এই দুই ভাই একেবারে পুরুলিয়ার বোরো থানার দিঘি গ্রামে এই যে খুন হয়েছিল লথু মাহাতো, সে গ্রামে গিয়েছিল মেয়ের বাড়িতে এবং সেখানেই এই দুই ভাই মিলে তাকে খুন করে এবং তারপরেই দীর্ঘ তদন্ত চলে এবং তারপরেই আদালতে বিচার হয় এবং গতকাল দোষী সাব্যস্ত হয়। আজ দুই ভাইয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো পুরুলিয়া জেলা আদালত। এবং এই দুই ভাই মিলে একেবারে পুরনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করেই এই খুন করা হয়েছিল এবং তারপরেই পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে যে এই দুই ভাই জড়িত এবং তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে যে তথ্য প্রমাণ পায়, সাক্ষী গ্রহণ করা হয় প্রায় 80 জনকে এবং তারপরেই দোষী সাব্যস্ত হয় এবং সাজা ঘোষণা হয়। দুই ভাইয়ের যাবজ্জীবন সাজা হয় এবং আনন্দ গড়ায় ও বিনন্দ গড়ায় এই দুই ভাইয়েরই যাবজ্জীবন সাজা দেয় পুরুলিয়া জেলা আদালত। বেশ, বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারে নৃসিংহপুরের ঘটনা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারে ইতিমধ্যে আটক করা হয়েছে স্বামীকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে, ঠিক কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে মৃত মহিলার নাম হচ্ছে লক্ষ্মী হেমব্রম। তার বাপের বাড়িতে আজ সকালে খবর দেওয়া হয় যে সে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। এরপর বাপের বাড়ির লোকেরা আসে এবং তারা গলায় একটা দাগ দেখতে পায়, এতে তাদের সন্দেহ হয়। তারা খুনের মামলা রুজু করে এবং তারপরে পুলিশ তার স্বামী বাবুলাল হেমব্রমকে আটক করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এবং যেটা প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই বাবুলালের সঙ্গে লক্ষ্মীর, বাবুলাল মদ্যপান করতো এবং তা নিয়ে লক্ষ্মীর সঙ্গে তার অশান্তি হয় এবং তার জেরে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমন একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লক্ষ্মীর বাপের বাড়ির পক্ষ থেকে। পুলিশ এখন বিষয়টি খতিয়ে দেখছে, বাবুলালকে জেরা করা হচ্ছে যে ঠিক কী ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এবং এই যে লক্ষ্মীর দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে, তাদেরকেও বিষয়টি, তাদের কাছ থেকেও তাদের বয়ান নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছে যে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটনা ঘটলো। তবে পুলিশ যেটা মনে করছে যে ময়না তদন্ত কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এটি খুনের ঘটনা না, এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় ভাতারের নৃসিংহপুর এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, তদন্ত চলছে। নমস্কার। বেশ শরদিন্দু, একটা অমানবিক দোকানদারের জন্য একটা সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হলো। চিপস চুরি করেছিল, সামান্য চিপস চুরি করেছিল, তাই অপবাদ। আর সেই অপবাদের রাস্তায় কান ধরে উঠবাস করানো হয় সেই সপ্তম শ্রেণীর ছাত্রকে। আর সেই অপবাদে আত্মঘাতী ছাত্র দাবি পরিবারের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এই নিয়েই রীতিমতো চাঞ্চল্য। সুজিত ভৌমিক রয়েছে, সরাসরি সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, মানে একটা সামান্য চিপস চুরির জন্য এই রকম অমানবিক হতে পারে একজন দোকানদার? অভিযোগ তো ঠিক এমনটাই, যেখানে একজন সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু। দেখো তমশ্রী, তোমাকে বলে রাখি, এটা অভিযোগ দোকানদার করছেন, যিনি আবার পেশায় ভলেন্টিয়ার, যিনি সিভিক ভলেন্টিয়ার। তার এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে ওই ছাত্র এবং সে 2 লাইন চিঠি লিখে গেছে তার মাকে। সেই চিঠিতে লিখেছে আমার বিরুদ্ধে ওটা অভিযোগ একেবারে মিথ্যে। শেষ 2 লাইন তার লেখা, সেই চিঠি পড়ে রইল। কিন্তু সপ্তম শ্রেণীর এই ছাত্র মৃত্যু হয়েছে কারণ তাকে একটা অপবাদ দেওয়া হচ্ছে, অভিযোগ মিথ্যা অপবাদ। তারপরে তাকে দোকানে ডেকে এনে তাকে প্রকাশ্য রাস্তায় কান ধরে উদ্বোস করানো হয়েছে, তার মাকে ডেকে এনে ভর্ৎসনা করা হয়েছে। এমন সাংঘাতিক বিষয়
যে বিষয় নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে, শুধু পাঁশকুড়া নয় গোটা জেলা জুড়ে শোরগোল শুরু হয়েছে এবং সকলেই চাইছেন তমশ্রী যে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন। কারণ একজন বলা যায় ক্লাস 7-এর ছাত্র, সে রাস্তা দিয়ে এসে দোকানদারকে ডেকেছে, দোকানদার সাড়া না পেয়ে চলে যাচ্ছিল, রাস্তায় পড়ে থাকা চিপসের প্যাকেট সে কুড়িয়েছে, এমনটা তার পরিবারের লোকের কাছে বলেছেন, কিন্তু সেটা মানতে নারাজ ছিল দোকানদার। একেবারে রীতিমতো বলা যায় যে আচরণ তার সঙ্গে। দোকানদার নাকি দোকানে ছিল না, ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে, ও কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে, পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল, ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস বলে নাকি কান ধরে উডুস করছে। ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে না বাজারে, হ্যাঁ বিষ খেয়েছিল। গুলি করে খুনে আমৃত্যু কারাদণ্ড, 2 দোষীর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, ঠিক কোন ঘটনায় এই আদালতের এই রায় আমি তোমার কাছে জানতে চাইবো। দেখো, 2017 সালে শান্তিপুরে ঘটনা। 2017 সালের সেপ্টেম্বর মাসে মেহবুল কারিগর তার স্ত্রীকে নিয়ে রাতে মেলা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথ আটকায় 2 দুষ্কৃতী এবং তাদের ব্যক্তিগত শত্রুতা, সেই থেকে তাকে পথ আটকে সেখান থেকে বাঘ বিতণ্ডা। এরপরে সেই দুষ্কৃতীর মধ্যে একজন মেহবুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে তুলে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনাতে দুজনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট এডিজি আদালত এবং আজ দুজনকে আমৃত্যু কারাদণ্ডের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এডিজি আদালত। জানি নাকি যে 7 বছর ধরে এই মামলা চলছিল এবং মোট 16 জনের সাক্ষ্য গ্রহণের পরে 20 মে এই মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং আজ তাদেরকে সাজা ঘোষণা করা হয় এবং দুজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। যদিও এই ঘটনার যে এই সাজা দেওয়ার পরে পরিবারের লোক কিছুটা হলেও খুশি, যদিও আপনজনের মৃত্যুতে হারানোর পর সেটা পাবে না, কিন্তু যে বিচারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অত্যন্ত খুশি পরিবারের লোকজন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেভাবে ট্রায়াল মনিটরিং করা হয়েছিল এই মামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে 16 জনের সাক্ষ্য গ্রহণের পরে আদালত দুজনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। বেশ শুনছি, দুয়ারে রিপোর্টারে এবার বাঁকুড়ার দিকে নজর রাখতেই হবে, কারণ গতির রেশারেশি, আর গতির রেশারেশিতে আজব হামলা। বাঁকুড়ার বনো কামারপুকুরে লরি থেকে শাবল ছোড়েন চালক, বালি বোঝাই লরি থেকে শাবল ছোড়েন চালক, কিন্তু হঠাৎ এই শাবল ছোড়ায় কি অবস্থা হয়েছে যে ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, ঠিক কি হয়েছিল? একেবারে দেখো, যেমনটাই জানতে পারা যাচ্ছে, ছোট গাড়ির যে চালক এবং অন্যান্যরা রয়েছে তারা যেটা জানাচ্ছে যে বিষ্ণুপুরের দিক থেকে 2টি গাড়ি, একটি বালি বোঝাই লরি এবং একটি পণ্যবাহী ছোট গাড়ি জয়পুরের দিকে যাচ্ছিল। বিষ্ণুপুর থেকে এই 2টি গাড়ি রেশারেশি করে যাচ্ছিল, কখনো এগিয়ে যাচ্ছে, কখনো ও এগিয়ে যাচ্ছে। এরপর বন কামারপুকুর সংলগ্ন এলাকায় এসে বালি বোঝাই যে গাড়ি রয়েছে সেখান থেকে একটি শাবল ছুড়ে মারা হয় ছোট গাড়ির চালকের উদ্দেশ্যে। তারপরেই সেই কাজ ভেঙে যায়, পণ্যবাহী ছোট গাড়ির কাজ ভেঙে যায়। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। রাস্তার উপরেই পাল্টি খেতে খেতে, যেমনটা জানতে পারা যাচ্ছে, 4 পাল্টি খেয়ে রাস্তার অপর প্রান্তে পড়ে যায়। ঘটনায় 3 জন আহত হয়েছে। ঘাতক লরিটি সেখান থেকে চলে যায়। সামগ্রিক ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ, 11 ক্লাসের ছাত্র তারিক কামাল বোলপুরে বাড়িতেই ড্রোন বানিয়ে চমক কিশোরের। ঘরোয়া পদ্ধতিতে ড্রোন বানিয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়া। 1.5 কিলো ওজন বহনে সক্ষম এই ড্রোন এবং উড়তেও সক্ষম, এমনটা একাদশ শ্রেণীর পড়ুয়া কাশিত মোল্লার কামাল। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই কাশিত মোল্লা এই ড্রোন বানানোর পর কি বক্তব্য, মানে কি থেকে এই ড্রোন বানানোর ইচ্ছে জাগলো তার?
দেখো, একদম যেটা বলে রাখবো, বোলপুরের যে নিচু বানগড়া এলাকা রয়েছে সেই এলাকার বাসিন্দা এই কাশিদ মোল্লা ক্লাস 11 সে পড়ে এবং সে মূলত ছোটবেলা থেকেই দেখে আসছিল যে আকাশের মধ্যে কিছু একটা যদি কিভাবে ওড়ানো যায়, আর সেই থেকেই তার ড্রোন বানানোর ইচ্ছা এবং বাজার থেকে বেশ কিছু জিনিস যেমন কিনেছে তেমনই কিন্তু ঘরোয়া জিনিসও বেশ কিছু ব্যবহার করে একটি ড্রোন সে তৈরি করেছে এবং সেই ড্রোনটি যেমন 10 কিলোমিটার যেতে পারে তেমনই কিন্তু ওজন বহন ইন্দ্রজিৎ। করতে পারে। এই মুহূর্তে সে যেটা চাইছে যে যেহেতু ভারত পাকিস্তান যে যুদ্ধ আবহ রয়েছে, এই যুদ্ধ আবহের মধ্যে যদি ভারতীয় যে সেনাবাহিনী তাকে যদি কোনোভাবে ভারতীয় সেনাবাহিনীকে যদি হেল্প করা যায় এই ড্রোনটা দিয়ে, তার এখন এটাই চিন্তা ভাবনা এবং পাশাপাশি তার পরিবারও সেই একই চিন্তা ভাবনা নিচ্ছে যে যদি ভারতীয় সেনাবাহিনীকে এই ড্রোন দিয়ে কোনোভাবে সাহায্য করা যায়। কারণ বেশ ভারত বোঝা পাকিস্তানের যাচ্ছে। যে ধন্যবাদ ইন্দ্রজিৎ। এই ড্রোনের স্পেশালিটি হচ্ছে যে নিজে যা ওয়েট তার থেকে বেশি পেলড ক্যারি করতে পারে। পুরোপুরি এটা জিপিএস এর উপর নির্ভর করে চলে এবং পুরো নিজের একটা ব্রেন আছে যেটা ও আর কি কখন কি করতে হবে, যদি ওর কোনো ব্যাটারি মানে এরর হয় সেসব ও নিজেই ডিসাইড করে সে একটা মানে ও একটা ক্লু আর কি বের করে নেবে আর কি। আপাতত এখনকার সিচুয়েশন হিসাবে আমার তো ইচ্ছা আছে ভারতের বা আমাদের ইন্ডিয়ান আর্মি কাজে যদি লাগতে পারে তাহলে খুবই ভালো হয়।